সহজ পাঠ অনলাইনে তোমাকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 12-এর দর্শন বিষয়ের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক বচন সম্পর্কে। ক্লাস 12-এর দর্শনে আছে যুক্তিবিজ্ঞান নিয়ে আলোচনা। যুক্তিবিজ্ঞান অর্থাৎ লজিক। এই লজিকে তোমাকে পারদর্শী হতে গেলে বচন ভালোভাবে শিখতেই হবে। আর আজ আমরা খুব সহজে বচন শিখব। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বচন শব্দটির সঙ্গে তোমরা পূর্ব পরিচিত। বচন শব্দটা কোথায় পড়েছে বলো তো? বাংলা ব্যাকরণ এবং সংস্কৃত ব্যাকরণে। বাংলা ব্যাকরণে আমরা বচন বলতে আসলে সংখ্যাকে জেনেছি, কিন্তু ভালো করে ভেবে দেখো, বাংলা ব্যাকরণে আমরা একবচন এবং বহু বচনের কথা জেনেছি। সংস্কৃত ব্যাকরণে আমরা একবচন, দ্বিবচন এবং বহু বচনের কথা জেনেছি। সেখানে বচন বলতে আসলে সংখ্যাকে বোঝায়, কিন্তু দর্শনে বচন বলতে কোনো সংখ্যাকে বোঝায় না। দর্শনে বচন বলতে তাহলে কি বোঝায় জানবো আমরা। বচন শব্দটার আবিধানিক অর্থ কিন্তু একটি বাক্য বা কথা। তো বচন শব্দটা দর্শনে আসলে সংখ্যা না বুঝিয়ে কোনো বাক্যকে বোঝায়। তাহলে বচন কেমন ধরনের বাক্য? বচন হলো ঘোষক বাক্য। ঘোষক বাক্য কি? ঘোষক বাক্য হলো যে বাক্যের মধ্য দিয়ে কোনো কিছু ঘোষণা করা হয়, সেই ধরনের বাক্যকেই ঘোষক বাক্য বলা হয়। কেমন সেই ঘোষক বাক্য? যদি একটা উদাহরণ দিই তাহলে খুব সহজে বুঝতে পারবে। আমি বললাম, মানুষ মরণশীল জীব। এটা একটা বাক্য। এই বাক্যটা কিন্তু একটা ঘোষক বাক্য। কেন? কারণ এখানে মানুষ সম্পর্কে কিছু ঘোষণা করা হচ্ছে। কি ঘোষণা করা হচ্ছে? না, মানুষ মরণশীল জীব। এই মরণশীল জীব কথাটা মানুষ সম্পর্কে ঘোষণা করা হচ্ছে, তাই এই বাক্যটা হলো একটি ঘোষক। আবার অন্য একটি উদাহরণ যদি দিই তাহলে আমি বললাম, কিছু আম টক ফল। এই বাক্যটিও কিন্তু ঘোষক বাক্য, কারণ এখানে আম সম্পর্কে টক ফল এই কথাটি ঘোষণা করা হচ্ছে। তাহলে এই ধরনের বাক্যগুলোকে বলা হয় ঘোষক বাক্য। এবার বচন সম্পর্কে কিছু কথা বলি। বচনকে বিভিন্ন দিক থেকে ভাগ করবার একটা রীতি আছে। আমরা আজ বচনকে সম্বন্ধ অনুসারে ভাগ করব। সম্বন্ধ অনুসারে বচন দু প্রকার। কি কি? একটি হলো নিরপেক্ষ বচন, দেখতেই পাচ্ছ লেখা আছে একটি নিরপেক্ষ বচন আর একটি সাপেক্ষ বচন। এই নিরপেক্ষ বচন আর একটি হলো সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচনটা হলো ডাকনাম, তার ভালো নাম হলো শর্ত নিরপেক্ষ বচন, আর সাপেক্ষ বচনের ভালো নাম হলো শর্ত সাপেক্ষ বচন। এই দু প্রকার হলো সম্বন্ধ অনুসারে বচনকে ভাগ করা হয় দু প্রকারে। নিরপেক্ষ বচন চারটি। কি কি? এ, দেখতেই পাচ্ছ, এ, ই, আই আর ও। এই চারটি হলো নিরপেক্ষ বচন। দেখো, আমরা ছোটোবেলাতে ভাওয়েল জেনেছিলাম, 5টি ভাওয়েলের কথা সেখানে জেনেছিলাম। সেই 5টি ভাওয়েলের মধ্যে থেকে যদি আমরা ইউটাকে বাদ দিয়ে আর প্রথমে যে 4টে ভাওয়েল আছে সেই 4টে ভাওয়েলকে যদি আমরা ইংরেজি বড় হাতের অক্ষরে লিখি তাহলে তারা প্রত্যেকে এক একটি নিরপেক্ষ বচনের নাম হয়। খেয়াল করে দেখো, আমি এখানটাতে কিন্তু এ, ই, আই, ও সবকটি ইংরেজি বড় হাতের অক্ষরে লিখেছি। এই 4টি হলো নিরপেক্ষ বচনের নাম এক একটি। তোমাকে লজিকে দক্ষ হতে গেলে নিরপেক্ষ বচন খুব ভালো করে জানতে হবে, নিরপেক্ষ বচন খুব ভালোভাবে শিখতে হবে। আমরা নিরপেক্ষ বচন কি কি দেখলাম? এ, ই, আই আর ও। এই 4টি হলো নিরপেক্ষ বচন। এবার আমি বললাম বচন আসলে বাক্য। বচন যদিও এক ধরনের বাক্য, তবুও কিন্তু বাক্যের মতো বচনের স্বাধীনতা নেই। কীরকম বিষয়টা? দেখো, বাক্যের ক্ষেত্রে আমরা বিভিন্ন পদগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে অর্থ প্রকাশ করতে পারলেই হলো। সেখানে সঙ্গত অর্থ যদি প্রকাশ করা যায় তাহলে সেটা বাক্য হয়ে উঠবে। পদগুলোকে আমরা আগে পরে যেরকমভাবে রাখি না কেন চলবে সেখানে। উদাহরণ দিই, আমি বললাম রোহিত ভালো ছেলে।
এমনভাবে যেমন বলতে পারি তেমনই আবার বলতে পারি ভালো ছেলে রোহিত। এই দুরকমভাবেই বলা যেতে পারে। খেয়াল করে দেখো, আমি প্রথম বাক্যের ক্ষেত্রে রোহিত কথাটাকে একেবারে প্রথমে রেখে বললাম, আর দ্বিতীয় বাক্যটার ক্ষেত্রে আমি রোহিত কথাটাকে একেবারে বাক্যের শেষে রেখে বললাম। এই স্বাধীনতা বাক্যের ক্ষেত্রে আছে, কিন্তু বচনের ক্ষেত্রে এই স্বাধীনতা কিন্তু আমাদের নেই। বচন একটি নির্দিষ্ট আকারের বাক্য, অর্থাৎ প্রত্যেকটি বচনের ক্ষেত্রে একটি করে নির্দিষ্ট আকার আছে। সেই নির্দিষ্ট আকারের বাইরে গিয়ে আমরা সেই বচনকে লিখতে পারবো না। অর্থাৎ এ বচনের একটি নির্দিষ্ট আকার আছে। দেখো আমি এখানে লিখেছি নিরপেক্ষ বচনের আকার। নিরপেক্ষ বচন মানে এ, ই, আই, ও, এই চারটি হলো নিরপেক্ষ বচন। এই নিরপেক্ষ বচনের আকার, অর্থাৎ যে বিশেষ আকারে এই প্রত্যেকটা বচনকে লেখা হয়, প্রত্যেকেরই জন্য একটা করে নির্দিষ্ট আকার আছে। সেই আকারগুলো আমরা জানব। এই আকারগুলো কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এ বচনের যে আকার আছে বা কাঠামোটা আছে, সেই কাঠামো বা আকারের বাইরে গিয়ে অন্য কোনো আকারে লিখতে পারবো না। তাই আমাকে প্রত্যেকটি বচনের আকার খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা এ বচনকে কী আকারে লিখেছি দেখো, এ, সকল, এস, হয়, পি, এইটা হলো এ বচনের নির্দিষ্ট আকার। এর বাইরে গিয়ে আমি অন্য রকমভাবে এ বচনকে লিখতে পারবো না। এখানে এস বলতে সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য, আর এখানে পি বলতে প্রেডিকেট অর্থাৎ বিধেয়কে বোঝানো হচ্ছে। ই বচনকে কী আকারে লেখা হবে দেখো, ই, কোনো, এস, নয়, পি, এই আকারে লেখা হবে হলো ই বচনকে। কী বললাম, কোনো, এস, নয়, পি। আই বচনকে কী আকারে লেখা হবে, আই, কোনো, এস, হয়, পি। ও বচনকে কীভাবে লেখা হবে, কোনো, এস, নয়, পি। এইগুলো একটুখানি তোমরা খাতায় তুলে নেবে। নিরপেক্ষ বচনের আকার প্রত্যেকটার কিন্তু এই নির্দিষ্ট। আমি ও বচনে যেমনটা লিখেছি কোনো এস, নয়, পি, এর পরিবর্তে কিন্তু আমরা এরকম লিখতে পারতাম না যে কোনো এস, হয়, পি। কোনো এস, হয়, পি এটা যদি লিখতাম তাহলে সেটা কিন্তু আই বচনের আকার হতো, ও বচন হতো না। তাহলে ও বচনকে এই আকারেই লিখতে হবে, আই বচনকে ওই আকারেই লিখতে হবে। প্রত্যেকটা বচনকেই তাদের নির্দিষ্ট আকারে লিখতে হবে। মনে থাকবে কথাটা। এবার খেয়াল করে দেখো, আমরা প্রত্যেকটা বচনের যে এস অংশটুকু আছে, এস উদ্দেশ্য অংশটুকু আছে, সেই উদ্দেশ্য অংশটুকুর আগে কিছু কথা পাচ্ছি। প্রত্যেকটা বচনের ক্ষেত্রেই এই এসের আগে কিছু কথা পাচ্ছি। সেটা কী কী, এ বচনের ক্ষেত্রে সকল পাচ্ছি, ই বচনের ক্ষেত্রে কোনো পাচ্ছি, আই বচনের ক্ষেত্রে এবং ও বচনের ক্ষেত্রে কোনো পাচ্ছি। এই যে অংশটা, উদ্দেশ্য অংশের আগে যে অংশটা, এই অংশটার একটা বিশেষ নাম আছে। কি বলা হয় এই অংশটাকে, এই অংশটাকে বলা হয় হলো মানক। প্রত্যেকটা বচনের এই যে শুরুর অংশটা, উদ্দেশ্য অংশর আগে, সেই অংশটাকে বলা হয় বচনের মানক। দেখো আমি ওপরে লিখে দিয়েছি মানক। তারপরেই এই মানক অংশটার পরবর্তীতে কি থাকছে হলো এস। প্রত্যেকটা বচনের ক্ষেত্রে এস অর্থাৎ উদ্দেশ্য বা সাবজেক্ট থাকছে, তাই উদ্দেশ্য। এর পরবর্তী উদ্দেশ্যের পরবর্তী অংশটা কি, উদ্দেশ্য পরবর্তী অংশে এ এবং আই বচনের ক্ষেত্রে দেখো লিখেছি হয়, আর ই এবং ও বচনের ক্ষেত্রে লিখেছি নয়। এই যে হয় নয় অংশটা, সেই অংশটাকে বলা হয় হলো বচনের সংযোজক। আর তার পরবর্তীতে মানে সংযোজক অংশকে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বচনের ক্ষেত্রে পি অর্থাৎ প্রেডিকেট আছে, অর্থাৎ বিধেয় আছে। তাহলে আমরা কিন্তু এই যে চারটে বচন এ, ই, আই, ও, চারটে বচনেরই কিন্তু চারটে করে অংশ পেলাম। কী কী তাহলে সেই অংশগুলো, প্রত্যেকটা বচনের ক্ষেত্রে উদ্দেশ্য অংশের আগে যে অংশটা আছে সেটাকে মানক বলা হচ্ছে, এটা একটা অংশ। তারপরে উদ্দেশ্য অংশ, তারপরে সংযোজক অংশ, তারপরে বিধেয় অংশ। এখানে খেয়াল করলে দেখতে পাবে যে আমি প্রত্যেকটাকে তীর দিয়ে লিখেছি। মানকের পরে উদ্দেশ্য, উদ্দেশ্যের পরে সংযোগ, সংযোজকের পরে বিধেয়। এর কিন্তু অন্যথা করা যায় না, অর্থাৎ সংযোজককে তুমি আগে রাখলে, মানককে পরে রাখলে, এমনটা কিন্তু করা যায় না। এই জন্যই তীর দিয়েছি, অর্থাৎ এরা পর্যায়ক্রমে আসবে। মানকের পরে উদ্দেশ্য, উদ্দেশ্যের পরে সংযোগ, তারপরে বিধেয়, এভাবেই আসবে। এবং এই ক্ষেত্রে যে সংযোজক অংশটা দেখতে পাচ্ছ, সংযোগের কাজ কী রকমটা বলো তো। সংযোগের কাজ অনেকটা ফেভিকুইকের মতো, আঠা জাতীয় কোনো উপাদানের মতোই হলো সংযোজকের কাজ। আঠা কী করে, আসলে দুটো বস্তুকে জোড়া লাগায় বা দুটো উপাদানকে জোড়া লাগায়। মনে করো আমি এই পাতা এবং এই কলমটার মধ্যে জোড়া লাগাবো, তাহলে এই ক্ষেত্রে এই পাতা এবং কলমের মাঝখানে আঠা দিতে হবে আমাকে, অর্থাৎ পাতা, তারপরে আমি আঠা দিলাম, তারপরে আমি কলমটা দিলাম, তবেই তো এটা জোড়া লাগবে, ধরে নাও। আর যদি আমি তা না করে
প্রথমে পাতা, তারপরে কলম, তারপর আঠা দিই, তাহলে কি জোড়া লাগবে? লাগবে না। আঠার উদ্দেশ্যটাই সেখানে ব্যর্থ হয়ে যাবে। সংযোগের কাজ অনেকটা সেই রকমই। সংযোজক কী করে আসলে? উদ্দেশ্য এবং বিধেয়র মাঝখানে আঠার মতো কাজ করে। অনেক ছাত্রছাত্রী ভুল করে কী করে বলো তো? বচন লেখার সময়ে এই আকারটাকে লেখে ঠিকই, কিন্তু সংযোগ অংশটাকে একেবারে শেষে, মানে মনে করো সকল, এস, পি, তারপরে হয় বসায়। তাহলে হয়, এটা তো সংযোজক, এ বচনের সংযোজক, সেই সংযোজকটাকে যদি শেষে রাখা হয় তাহলে সেটার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে, কারণ সংযোজক আসলে উদ্দেশ্য এবং বিধেয়র মাঝখানে আঠার মতো কাজ করে, জোড়া লাগায় উদ্দেশ্য এবং বিধেয় অংশকে। তাই সংযোজক সবসময় উদ্দেশ্য এবং বিধেয়র মাঝখানেই রাখতে হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এ আর আই বচনের ক্ষেত্রে সংযোজক হলো হয়, ই এবং ও বচনের ক্ষেত্রে সংযোজক কিন্তু নয়। এর অন্যথা কিন্তু করা যাবে না। আমি যেখানে হয় আছে সেখানে নয়, আর যেখানে নয় আছে সেখানে হয়, এমনটা বসাতে পারবো না। কেন? ওই যে বলেছি, প্রত্যেকটা বচনের আকার আসলে নির্দিষ্ট। আমি কিন্তু ই বচনের কোনোর জায়গায় সকল বসে লিখতে পারবো না, আবার এ বচনের সকলের জায়গায় কোনো বসিয়ে লিখতে পারবো না, কারণ সেটা চলবেই না। নির্দিষ্ট আকারের বচন, নির্দিষ্ট আকারের বাক্য যেহেতু বচনগুলো, তাই চলবে না। তাহলে প্রত্যেকটি নিরপেক্ষ বচনের কয়টি অংশ? বলো বলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছ, 4টি অংশ। কী কী সেই অংশগুলো? মানক, উদ্দেশ্য, সংযোজক আর বিধেয়। এ তো গেল বচনের আকারের কথায়, কিন্তু বচনটা করব কিভাবে, বা প্রশ্নটা আসবে কিভাবে? এই প্রশ্ন নিশ্চয়ই তোমাদের মনে জাগছে। দেখো বলি, প্রশ্নপত্রে তোমাকে একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্য থেকে তোমাকে বচন করতে বলা হবে। ধরো বলে দেওয়া হলো মানুষ মরণশীল জীব, এইরকম একটা বাক্য তোমাকে দিয়ে দেবে, দিয়ে বলবে যে এই বাক্যটিকে তুমি বচনে রূপান্তরিত করো। বেশ ভালো কথা, কিন্তু কোন বচন করব? আমরা তো বচনের আকারগুলো জেনে গিয়েছি, প্রত্যেকটা এ থেকে ও পর্যন্ত প্রত্যেকটার আকার জেনেছি, কিন্তু এই যে 4টি বচন, তার মধ্যে কোন বচন নিয়ে আমরা ওই বাক্যটাকে রূপান্তরিত করব? কিভাবে করব? দেখো, বাক্য থেকে বচনে রূপান্তর করতে গেলে তোমাকেই বুঝতে হবে যে ওই বাক্যটি থেকে তুমি কোন বচন করতে পারবে। তো এর একটা সহজ উপায় আছে, বাক্য পড়ে তোমাকেই বুঝতে হবে কোন বচন তুমি করবে ওই বাক্যটা থেকে। এর একটা খুব সহজ উপায় আছে। সেই সহজ উপায়টা কি? দেখো, আমরা এখানে লিখে দেখিয়েছি, বাক্য পড়ে কিভাবে বুঝবো কোন বচন করতে হবে। একটা বাক্য তোমার দেওয়া থাকলো, সেই বাক্যটা পড়ে সেটাকে এ বচন করতে হবে না ও বচন করতে হবে, সেটা কিভাবে বুঝবে? খুব সহজে আমরা সেটা জেনে নিই। একটা বাক্য হ্যাঁ বাচক হতে পারে, আবার না বাচক হতে পারে। কিভাবে বুঝবো না বাচক বাক্যটা? বাক্যটির মধ্যে যদি না, নয়, নেই এই জাতীয় না বাচক কোনো কথা থাকে তাহলে বাক্যটা না বাচক। আর বাক্যটার মধ্যে এই জাতীয় কোনো কথা, মানে না জাতীয় কোনো কথা যদি না থাকে তাহলে বাক্যটা অবশ্যই হ্যাঁ বাচক। আমাদেরকে বাক্যটা পড়ে কোন বচন করতে হবে এটা বোঝার জন্যে কিন্তু আমাদের জানা দরকার বাক্যটা হ্যাঁ বাচক না না বাচক, সেই অংশটা জানা খুবই জরুরি। এবার বাক্যটাতে যে কথাটা বলা হচ্ছে সেই কথাটা পুরোপুরি বলা হচ্ছে না কিছু অংশ সম্পর্কে বলা হচ্ছে? পুরোপুরি অর্থাৎ 100% বলা হচ্ছে, না কিছু অর্থাৎ 99%, মানে 100 নয়, 100 থেকে কম। 99 মানে সেটা 70 হতে পারে, 80 হতে পারে, আবার তারও কম হতে পারে, বা 99 হতে পারে। পুরোপুরি বলা হচ্ছে না, মধ্য কথা পুরোপুরি বলা হচ্ছে না, সেটা হলো 99। আর যদি পুরোপুরি বলা হয় তাহলে 100। সেটাও তোমাকে বুঝতে হবে, বাক্যটা পড়ে বুঝতে হবে যে যদি মনে করো মানুষ সম্পর্কে বলা হয় তাহলে সেখানে সমস্ত মানুষ সম্পর্কে বলা হচ্ছে না কিছু মানুষ সম্পর্কে বলা হচ্ছে। সমস্ত মানুষ সম্পর্কে যদি বলা হয় তাহলে সেটা 100% বলা হচ্ছে। আর যদি কিছু মানুষ সম্পর্কে বলা হয় বাক্যটার মধ্যে, যেটা সম্পর্কেই বলা হোক না কেন, সেটা যদি কিছুটা অংশ সম্পর্কে বলা হয় তাহলে সেটা 99%। এইবার বাক্যটা পড়ে তোমাকে সেটা বুঝতে হবে যে কতটুকু অংশ সম্পর্কে বলা হচ্ছে। বাক্যটা পড়ে যদি তোমার মনে হয় যে যে কথাটা বলা হচ্ছে সেটা পুরোপুরি বলা হচ্ছে, অর্থাৎ 100% বলা হচ্ছে, এবং বাক্যটার মধ্যে না জাতীয় কোনো কথা নেই অর্থাৎ হ্যাঁ বাচক, তাহলে ওই বাক্যটা যদি 100% বোঝায়
মানে যা বলা হচ্ছে সেটা সমগ্র অংশ সম্পর্কে বলা হচ্ছে এবং হ্যাঁবাচক হয়, তাহলে সেটাকে অবশ্যই এ বচনে করতে হবে। আর এ বচনের আকার তো আমরা জানি অলরেডি, কি সকল এস হয় পি, তার মানে ওই বাক্যটা থেকে তুমি ওই আকারে, এ বচনের আকারে লিখে দেবে ওই বাক্যটাকে, তাহলে হয়ে যাবে। এবার বাক্যটা পড়ে যদি তোমার মনে হয় যা বলা হচ্ছে তা 100%ই বলা হচ্ছে, কিন্তু বাক্যটার মধ্যে নাবাচক কোনো কথা আছে, তাহলে সেটা থেকে ই বচন করতে হবে আমাকে, সেই বাক্যকে ই বচন করতে হবে। তাহলে এগুলোই সহজ উপায়, যে উপায়ে তুমি বুঝতে পারবে যে বাক্যটা থেকে কি বচন করবে, এ করবে না ই করবে না আই করবে না ও বচন করবে সেটা। আবার বাক্যটা পড়ে যদি তোমার মনে হয় যে না সমস্ত অংশ সম্পর্কে না বলা হচ্ছে না, অল্প কিছু অংশ সম্পর্কে বলা হচ্ছে, অর্থাৎ 99% বলা হচ্ছে এবং বাক্যটা হ্যাঁবাচক, তাহলে তোমাকে আই বচন করতে হবে, অর্থাৎ আই বচনের আকারে লিখতে হবে তখন বাক্যটাকে, কোনো কোনো এস হয় পি। এবার বাক্যটা পড়ে যদি তোমার মনে হয় 99%ই বলা হচ্ছে কিন্তু বাক্যটা নাবাচক, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ও বচন করতে হবে, তখন ও বচনের আকারে তুমি সেই বাক্যটাকে লিখে দেবে। তাহলে মোদ্দা কথা হলো, আমার পরীক্ষার সময় কী দেবে বা প্রশ্নপত্রে আমাকে একটা বাক্য দেওয়া থাকবে এবং সেই বাক্য থেকে আমাকে বচন করতে হবে। তো এই বচন করতে গেলে আমাকে আগে বাক্যটা পড়েই বুঝতে হবে যে কোন বচনে আমি লিখবো বাক্যটাকে, সেই বোঝাটা জরুরি। আমরা তো আকারগুলো তো জেনে গিয়েছি, আমরা যে কোনো আকারে লিখে দেবো। আমার যদি ও বচন হয় তাহলে আমি ও বচনের আকারে লিখে দেবো বাক্যটাকে, কিন্তু এই ও বচন হবে না এ বচন হবে সেইটাই আমাকে বুঝতে হবে, আর সেই বোঝার উপায়টা হলো এটা। এই জায়গাটা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা বুঝে যাব, একেবারে নর্মালভাবে বুঝে যাব যে বাক্যটা থেকে কোন বচন আমাকে করতে হবে, আর যে বচন করতে হবে সেই বচনের আকারে আমরা লিখে দেব। এ তো গেল বচন শেখার জায়গা। এবার আমাদেরকে শেখাটাকে অ্যাপ্লাই করতে হবে, আমরা অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার আগে আমরা একটা কথা জানবো, এলএফের ফুল ফর্ম কি? লজিক্যালি ফর্ম, অর্থাৎ বাংলাটা কি? তর্কবিজ্ঞানসম্মত রূপ। তর্কবিজ্ঞানেরই আর একটা নাম কিন্তু যুক্তিবিজ্ঞান, অর্থাৎ যাই যুক্তিবিজ্ঞান তাই তর্কবিজ্ঞান, যুক্তিবিজ্ঞানসম্মত রূপ বা তর্কবিজ্ঞানসম্মত রূপ। আর যাই লজিক্যালি ফর্ম তাই তর্কবিজ্ঞানসম্মত রূপ, আর তাই হলো বচন। তাহলে এবার আমরা এক একটা করে বাক্য নিই এবং সেই বাক্যটা পড়ে আমরা বুঝি কি বচন করতে হবে, তারপরে সেই বাক্যটাকে আমরা সেই বচনের আকারে, যদি আমার মনে হয় বাক্যটা পড়ে আমার এ বচন করতে হবে তাহলে আমরা এ বচনের আকারে লিখব। বাক্যটা পড়ে যদি আমার মনে হয় যে না এটা ই বচন করতে হবে তাহলে সেটা ই বচনের আকারে লিখে দেবো বাক্যটাকে। সেই জায়গাটা আমরা এবার অ্যাপ্লাই করি। দেখো আমি কয়েকটা উদাহরণ দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছি। প্রথম উদাহরণটা হলো মানুষ মরণশীল জীব, এটা একটা বাক্য, এই বাক্যটাকে আমার বচন করতে বলা হবে। তাহলে আমার সর্বপ্রথম কাজ হলো একটা বাক্যের এস এবং পি অংশটা চিহ্নিত করে নেওয়া, কারণ আমাদের বচনে এস এবং পি অংশ আছে। আমরা বাক্যটার এস এবং পি অংশ চিহ্নিত করে নিলে বাক্যের যেটা এস সেটাই বচনে এসের জায়গায় বসাবো, আর বাক্যের যেটা পি সেটাই আমরা বচনের পির জায়গায় বসিয়ে দেবো, হয়ে যাবে তাহলে। এবার আমাদের ক্ষেত্রে আমরা এস মানে উদ্দেশ্য জানি আমরা, অর্থাৎ একটা বাক্যে যার সম্পর্কে কিছু কথা বলা হয় সেটাই উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা বিধেয়, আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি সেটা। এই বাক্যটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, মানুষ মরণশীল জীব, এই বাক্যটির ক্ষেত্রে উদ্দেশ্য কোনটা? মানে কার সম্পর্কে বলা হচ্ছে? মানুষ সম্পর্কে বলা হচ্ছে, তাই মানুষ উদ্দেশ্য, মানুষের তলায় আমি এস লিখলাম। আর মরণশীল জীব কথাটি হলো বিধেয়, এর তলায় পি লিখলাম আমরা। এবার এসপি অংশ চিহ্নিত করা হয়ে গেল। এবার আমাকে বুঝতে হবে যে বাক্যটি হ্যাঁবাচক সেটা তো আমরা বুঝতেই পারছি, কারণ কোথাও না নেই এর মধ্যে, তাহলে এটা হ্যাঁবাচক। আর বাক্যটি কতটুকু অংশ সম্পর্কে বলা হচ্ছে? 100% বলা হচ্ছে না অল্প কিছু অংশ সম্পর্কে বলা হচ্ছে? 100% যদি বলা হয়ে থাকে তাহলে 100 হ্যাঁ মানে এই বচন করতে। আমরা এখানে দেখি মানুষ মরণশীল, এখানে কি কিছু মানুষ মরণশীল কিছু মানুষ মরণশীল নয় এমন কি হয়? না, সব মানুষই মরণশীল হয়, অর্থাৎ এখানে সমস্ত মানুষ সম্পর্কেই বলা হচ্ছে যে মরণশীল জীব, তাহলে 100% হ্যাঁবাচক বোঝাচ্ছে। সমস্ত মানুষ সম্পর্কে যেহেতু বলা হচ্ছে তাই 100%, আর বাক্যটা হ্যাঁবাচক, 100% হ্যাঁ মানে কোন বচন করতে হবে? এ বচন করতে হবে। তাহলে আমি কিভাবে লিখব? এলএফ লজিক্যালি ফর্ম, যাই লজিক্যালি ফর্ম তাই হলো বচন, তাই তুমি এলএফ বলে লিখতে পারো অথবা বচন বলেও লিখতে পারো, এখানটাতে বলে একটা ড্যাশ দেবে, দিয়ে আমরা প্রথমে বুঝে গেলাম যে এটা কোন বচন করতে হবে,
কোন বচন করতে হবে? এ বচন। তাহলে আমরা সেই বচনের নামটা কিন্তু প্রথমে লিখব। এলেফ বা বচন বই লিখে ড্যাশ দিয়ে তারপরে বচনের নামটা লিখতে হবে। আমরা দেখো এখানে এ লিখেছি। এইবার আমরা এই বাক্যটাকে এ বচনের আকারে সাজাবো। এ বচনের আকারটা কী ছিল? সকল এস হয় পি। তাহলে সকল এস মানে মানুষ, মানুষ লিখলাম, তারপরে হয়, তারপরে পি, পি মানে মরণশীল জীব, তাহলে মরণশীল জীব। তাহলে সকল মানুষ হয় মরণশীল জীব হয়ে গেল। আমাদের বাক্যটিকে বচনের আকারে লিখে দিলাম। কিভাবে করলাম? বাক্যটা থেকে উদ্দেশ্য বিধেয় চিহ্নিত করলাম, বাক্যটা পড়ে বুঝলাম হ্যাঁবাচক না নাবাচক, বাক্যটা পড়ে বুঝলাম 100% না 99% বলা হচ্ছে, বুঝে গেলাম আমরা কোন বচন করতে হবে, বচনের নামটা লিখলাম এবং তারপরে সেই বচনের আকারে বাক্যটাকে ঢেলে দিলাম, লিখলাম সকল মানুষ হয় মরণশীল জীব। আর একটা কথা মাথায় রাখবে, বচন তোমার যে অর্থ প্রকাশ করবে বাক্যের অর্থটাও কিন্তু এই একই হতে হবে, শুধু আকারটা পরিবর্তন হয়ে গেল। আকার, বাক্যের আকার থেকে বচনের আকারে চলে গেল, অর্থের কিন্তু কোনো পরিবর্তন এখানে হয় না, এটা কিন্তু মনে রাখতে হবে। এরপরে আর একটা উদাহরণে আসি আমরা। পশুরা পাখি নয়, এটা যে নাবাচক বাক্য সেটা তো বোঝাই যাচ্ছে, নয় আছে, তাহলে নাবাচক। এবার এখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে? পশুদের সম্পর্কে বলা হচ্ছে। পশুরা উদ্দেশ্য, কি বলা হচ্ছে? পাখি, পাখিটা হলো বিধেয়। এবার এখানে সমস্ত পশু সম্পর্কে বলা হচ্ছে না কিছু পশু সম্পর্কে বলা হচ্ছে? অবশ্যই সমস্ত পশু সম্পর্কে বলা হচ্ছে, কারণ পশুরা পাখি নয়, সমস্ত পশুদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা কেউ পাখি নয়। তাহলে 100% না, 100% না বাচক মানে কি বচন করতে হবে? আমাকে ই বচন করতে হবে। তাহলে ই বচনের আকারটা কি দেখে নিই একটুখানি। কোনো এস নয় পি, আমি এই আকারে এবার এই বচনটাকে লিখবো। তাহলে কি লিখবো? প্রথমে এলেফ বলে লিখবো, অথবা বচন লিখবো বলে ড্যাশ দিয়ে ই লিখবো, লিখে ড্যাশ দিয়ে এই বাক্যটাকে ই বচনের আকারে লিখবো। ই বচন হলো কোনো এস নয় পি। তাহলে কোনো এস অর্থাৎ পশু, পশু নয়, তারপরে পি অর্থাৎ পাখি বসিয়ে দিলাম। এখানে কেন পশুরা হলো না? এই প্রশ্নটা তোমাদের মনে জাগতেই পারে, কারণ এখানে উদ্দেশ্য অংশে তো পশুরা ছিল, তাহলে এখানে কেন শুধু পশু হলো? এই ক্ষেত্রে বলে রাখি, একটা বাক্য থেকে তুমি যখন বচন করবে তখন বাক্যের যে উদ্দেশ্য পদ, সেই উদ্দেশ্য পদের মধ্য থেকে শুধু মূল শব্দটুকু নিয়েই বচনের এস অংশে বসাতে হবে। তাহলে বাক্যটার উদ্দেশ্য পদ কী ছিল? পশুরা, আর পশুরার মধ্যে মূল শব্দ কি? পশু। তাহলে সেই পশুটাকে নিয়েই আমরা বচনের উদ্দেশ্য অংশে বসালাম। এটা বিধেয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, শুধুমাত্র উদ্দেশ্য অংশ ক্ষেত্রেই এই কাজটা করতে হয়, যে পুরো পদটার মধ্যে থেকে মূল শব্দটুকু নিয়ে বচনটা করতে হয়। আরও কিছু উদাহরণ দেখো। কিছু আম টক ফল, এটা একটা বাক্য। এই বাক্যটা হ্যাঁবাচক অবশ্যই, না জাতীয় কোনো কথা নেই, তাই হ্যাঁ লিখেছি এখানটাতে। আর বাক্যটাতে সমস্ত আম সম্পর্কে বলা হচ্ছে? মোটেই না, কিছু কথাটা আছে, অর্থাৎ 99% বোঝাচ্ছে এখানটাতে কিছু কথাটার দ্বারা। তাহলে 99 হ্যাঁ মানে কি বচন করতে হবে আমাদেরকে? দেখো 99 হ্যাঁবাচক মানে আই বচন করতে হবে। আর আই বচনের আকারটা কী ছিল? কোনো এস হয় পি। তাহলে আমরা ওই বাক্যটাকে এই আকারে লিখে দেবো, হয়ে যাবে। তাহলে চলো প্রথমে লিখি এলেফ, এই যে এলেফ লিখলাম, তারপরে ড্যাশ দিয়ে আই লিখলাম। এবার আই লেখার পরে কোনো এস হয় পি, কোনো এস অর্থাৎ আম, তারপরে হয়, তারপরে পি অর্থাৎ টক ফল, লিখে দিলাম, আই বচন হয়ে গেল চট করে। কি সহজে হয়ে গেল না? খুব সহজ। এবার একটা কথা বলার দরকার আছে, এখানে 99 হ্যাঁ লিখছি, ওদিকে 100 হ্যাঁ লিখেছিলাম, 100 না লিখেছিলাম, এগুলো কি লেখা খুব জরুরি? এগুলো তুমি যখন প্রথম করবে তখন তোমার বোঝার সুবিধার জন্যে, এগুলো কিন্তু আমাদের উত্তরের জন্য খুব একটা বেশি জরুরি কিছু না। এটা আমাকে, তুমি প্রথম করবে, বুঝতে হয়তো অসুবিধা হবে, এই জন্যে তুমি তোমার বোঝার সুবিধার্থে এই কথাগুলো লিখে নিয়ে তুমি সহজে করতে পারবে। 99 হ্যাঁ মানে আই বচন, এইভাবে সুবিধার জন্য শুধুমাত্র, তাছাড়া আর কিছু নয়। তোমার যদি মনে হয় যে না, তোমার ওইগুলো না লিখলেও তুমি মনে মনে ওই 99 হ্যাঁ ধরে নিয়ে আই বচন করে দেবে, তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাহলে তো আরও ভালোই হয়। এবার পরের বাক্যটার ক্ষেত্রে আসি। অধিকাংশ রাজনীতিবিদ সত্য কথা বলেন না। এটা নাবাচক বাক্য, কারণ এখানে না আছে। বাক্যটা সমস্ত রাজনীতিবিদদের সম্পর্কে বলা হচ্ছে না, অধিকাংশ অর্থাৎ 99% বলা হচ্ছে। 99% না মানে কি বচন? 99% না মানে ও বচন করতে হবে। আর ও বচনের আকারটা দেখে নিই আমরা, কোনো এস নয় পি। তাহলে এই আকারেই আমরা ওই বচনটাকে, বাক্যটাকে লিখে দেবো, কত সহজে হয়ে যাবে। দেখো এলেফ ড্যাশ দিয়ে ও ড্যাশ দিয়ে কোনো, আর এস কি? রাজনীতিবিদ,
কোনো রাজনীতিবিদ নয়। এবার পি হলো সত্য কথা বলেন। তাহলে আমি কি এখানে সত্য কথা বলেন লিখে দেবো? কোনো রাজনীতিবিদ নয় সত্য কথা বলেন, কীরকম একটা খাপছাড়া বাক্য হয়ে যাচ্ছে না? আমাদের বচন মানেও কিন্তু একটা সম্পূর্ণ বাক্য, একটা নির্দিষ্ট আকারে সম্পূর্ণ বাক্য। তাই আমাদের এই বাক্যটাকে সম্পূর্ণতা দিতে হবে অবশ্যই। তাই সত্য কথা বলেন বলে রাখলে বাক্যটা খাপছাড়া হয়ে যাবে। আমাকে যদি সঠিকভাবে বাক্যটাকে সম্পূর্ণ করতে হয় তাহলে এমন কিছু বলতে হবে। দেখো, সত্য কথা যারা বলেন তাদেরকে কি বলা হয়? এক কথায় সত্যবাদী বলা হয়। তাহলে আমি যদি লিখি কোনো রাজনীতিবিদ নয় সত্যবাদী ব্যক্তি, তাহলে বাক্যটা অর্থ সম্পূর্ণ হয়, বচনটা কমপ্লিট হয়ে যায়, বাক্যটা আর অসম্পূর্ণ থাকে না। তাহলে সত্য কথা বলেন যারা তারাই সত্যবাদী। কিন্তু ব্যক্তি কথাটাকে দেখো নিয়ে আসলাম এখানে তো বাক্যের মধ্যে কোথাও ব্যক্তি কথা ছিল না, তাহলে এখানে ব্যক্তি কথা কেন উড়িয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম? এই প্রসঙ্গে বলি, সত্যবাদীটা হলো একটা বিশেষণ। আর কোনো বাক্যের কোনো বচনের বিধেয় অংশটা কিন্তু এভাবে বিশেষণ দিয়ে শেষ হতে পারে না। সেখানে বিধেয় অংশটাকে বিশেষ্যে পরিণত করতে হয়। আমি যখন সত্যবাদীর সঙ্গে ব্যক্তি যোগ করলাম তখন কিন্তু পুরোটা বিশেষ্য হয়ে গেল। বিশেষ্য করেই তোমাকে বিধেয় অংশ শেষ করতে হবে। তাই এখানে ব্যক্তি কথাটা নিয়ে আসলাম। এবার অন্যগুলোর ক্ষেত্রে প্রয়োজন হয়নি তাই নিয়ে আসিনি। যেমন দেখো, টক কিন্তু হলো বিশেষণ, এখানে ফল কথাটা ছিলই বাক্যে, তার জন্য আমাকে আর আলাদাভাবে কিছু নিয়ে আসতে হয়নি। তোমার যখনই বিধেয় অংশটা বিশেষণ দিয়ে শেষ হচ্ছে মনে হচ্ছে, তখনই তোমাকে এরকম কিছু কথা নিয়ে আসতে হবে, এবং সেটা তুমি করতে করতে বুঝতে পারবে কোথায় জীব বসানোর দরকার আছে, কোথায় ফল বসানোর দরকার আছে, কোথায় বস্তু বসানোর দরকার আছে, কোথায় ব্যক্তি বসানোর দরকার আছে, কোথায় প্রাণী বসানোর দরকার আছে। সেটা তুমি একটা দুটো বচন করতে করতে অবশ্যই বুঝে যাবে। এই পর্যন্ত আজকে। খুব ভালো থাকবে সবাই, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কমেন্ট বক্সে, অবশ্যই কমেন্ট করো। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে এর পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভিডিও আপলোড করা মাত্রই। এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে এই চ্যানেল থেকে।